আসসালামু আলাইকুম। তো আজকে আমি আলোচনা করব ফ্লুইড মেকানিক্সের বয়েন্সি সম্পর্কে আরেকটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। তো বয়েন্সির দ্বিতীয় পার্টের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা হলো একটা লঞ্চ, ট্রলার, তারপরে শিপ এর যে নিচের টুকু যে বডির একটা স্ট্রাকচার। সেই ক্ষেত্রে আমরা জানি যে ফোর্স প্লবতা একটা ফোর্স আছে, আর একটা হলো ওয়েটের কারণে গ্রেভিটেশনাল আর একটা ফোর্স আছে। তো প্লবতার জন্য যে ফোর্সটা সেটা হলো বয়েন্সি ফোর্স, এটা ডিনোট করলাম আমি এফবি দ্বারা। আর ওয়েটের কারণে সেন্টার অফ গ্রেভিটি থেকে যে ফোর্সটা হয় সেটা হলো ডাব্লিউ। এই বডিটার ক্ষেত্রে দুই ধরনের ফোর্স হবে। এটা যদি আমি লিকুইডের পিছনে যদি এই সলিড বডিটাকে যদি এটা একটা সলিড বডি, লিকুইডে যদি আমি নিচের দিকে ডুবাই তাহলে দেখা যাবে যে এখানে একটা ফোর্স কাজ করবে, এখানে একটা সেন্টার সৃষ্টি হবে। তো দুই ক্ষেত্রে দুইটা সেন্টার সৃষ্টি হবে। এটা হলো সেন্টার অফ গ্রেভিটি, তার মানে হলো এই সমস্ত বডির যে ভর এই বিন্দুতে কাজ করতেছে। ওকে, আর এটা একটা ফোর্স, এটা একটাই যেটা হলো উপর দিক থেকে দ্বিতীয়, এটা হলো সেন্টার অফ বয়েন্সি। তার মানে দুইটা জিনিস, একটা হলো সেন্টার অফ গ্রেভিটি আর একটা সেন্টার অফ বয়েন্সি। অলওয়েজ সবসময় সেন্টার অফ বয়েন্সি থেকে যে ফোর্সটা উৎপন্ন হবে সেটা উপর দিকে কাজ করবে, তার মানে উপর দিকে ফোর্সটা ক্রিয়েট হবে। আর সেন্টার অফ গ্রেভিটি থেকে যে ফোর্সটা কাজ করবে সেটা হলো নিচের দিকে, এই অবস্থা। এবং সেন্টার অফ বয়েন্সির জন্য হলো এফ বি ইকুয়াল টু সেন্টার অফ গ্রেভিটি থেকে যে ফোর্সটা হলো ওয়েট ডাব্লিউ। এই দুটো অল টাইম সমান। ক্লিয়ার? এখন আমি বাইরে থেকে একটা ফোর্স দিয়ে এই জিনিসটাকে একটু মোমেন্ট করে দিলাম, রোটেট করে দিলাম। এটা যদি একটু রোটেট করে দিই তাহলে সেকেন্ড অবস্থা হবে, এটা এই অবস্থা হবে। একটু রোটেট করে দেওয়ার কারণে আমি বাইরে থেকে একটা ক্লকওয়াইজ ফোর্স প্রয়োগ করছি, বাইরে থেকে একটা ক্লকওয়াইজভাবে আমি রোটেট করে দিয়েছি। রোটেট করার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে এখানে কি অবস্থার পরিবর্তন হবে? এখানে এই অবস্থা বরাবর এখানে সেন্টার অফ গ্রেভিটি থাকলো। আবার এই অবস্থায় এখানে এর আগের অবস্থায় এখানে ছিল সেন্টার অফ বয়েন্সি ছিল এই অবস্থায়। কিন্তু যখন আমি এটা একটা রোটেট হয়ে যাবে, সেন্টার অফ বয়েন্সিটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? সেন্টার অফ বয়েন্সিটা জাস্ট ধরলাম এই বিন্দুতে আসে পৌঁছলো। এটা হলো ওল্ড সেন্টার অফ বয়েন্সি আর এটা হলো নিউ সেন্টার অফ বয়েন্সি। ক্লিয়ার? আচ্ছা, এই সেন্টার অফ বয়েন্সিটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো বিন্দুতে থাকতে পারে। তো সেটা কি পরিমাণ রোটেট হলো তার উপর ডিপেন্ড করবে। আর এই সেন্টার অফ বয়েন্সি কোন জায়গায় থাকবে বা কোন জায়গায় নতুন করে সেন্টার অফ বয়েন্সি হলো, এটার কারণে এই শিফটের যে স্ট্রাকচারটা অনেকটুকু ডিপেন্ড করবে, সেটা ডুবে যাবে নাকি ভেসে থাকবে। আচ্ছা, এখন আমি মনে করি সেন্টার অফ বয়েন্সির এই অবস্থায় সৃষ্টি হলো। তো এই অবস্থা সেন্টার অফ বয়েন্সি কি সেন্টার অফ বয়েন্সি থেকে যে ফোর্সটা সেটা উপর দিকে কাজ করবে। ক্লিয়ার? তো উপর দিকে যদি কাজ করে তাহলে যদি আমি এটা এইভাবে দেই, জাস্ট এই বিন্দুতে এসে মিলিত হলো এই বিন্দুতে। তো এই জিনিসটার একটা নাম আছে, সেটা হলো মেটা সেন্টার। এটার নাম হলো মেটা সেন্টার। এটা হলো মেটা সেন্টার, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে মেটা সেন্টার। আচ্ছা, এই জায়গাতে হলো সেন্টার অফ বয়েন্সি বি প্রাইম। ওকে, কিন্তু এটা তো আমার এই বিন্দু তো হতে পারে, রোটেট কম হলে তাহলে এই বিন্দুতে হবে, তাই না? তাহলে যদি আচ্ছা এই জিনিসটাকে আমি ডিনোট করি জি দ্বারা, আর এটাকে এম দ্বারা ডিনোট করলাম আমি। কিন্তু আমার এটা হলো এই পর্যন্ত আসছে, জাস্ট এই ধরলাম এই বিন্দুতে আসছে। তো এই বিন্দুতে আসলে এটা এই দিকে বরাবর ফোর্স ক্রিয়েট করবে এবং এই বিন্দুতে এসে মিলিত হবে। তো এখানে মিলিত বিন্দুর নাম দিলাম, এখানেও এটাও এম, কারণ এটা এখানে একটা অবস্থার কারণে এখানে গেছে, আর এখানে একটা অবস্থার কারণে এখানে গেছে, কারণ দুইটার যে কোনো একটা ঘটবে, কখনোই একই টাইমে দুইটা থাকবে না। ক্লিয়ার? আরেকটা হলো সেন্টার অফ গ্রেভিটি কিন্তু নিচের দিকে ফোর্স ক্রিয়েট করবে, জাস্ট এই বিন্দুটা। সেন্টার অফ বয়েন্সি এখানে, সেন্টার অফ গ্রেভিটেশনাল ফোর্স এই বিন্দুতে কাজ করলো। তো এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে এই জায়গাতের কারণে এখানে কিন্তু একটা জাহাজটা যদি একটুখানি রোটেট হয় তাহলে এই যে এদিকে একটা আলাদা একটা সৃষ্টি হবে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যে কোনো বস্তুকে যদি নিমজ্জিত করা হয়, যে পরিমাণ নিমজ্জিত করা হবে তার যে ভলিউম
হ্যাঁ, এই ভলিউম তার যে লিকুইড আছে সেই লিকুইডটা অপসারিত হবে। তাহলে এটা যদি উপর দিকে চলে যায়, এটা কি অপসারিত হলো না? তাহলে অবশ্যই তার সমপরিমাণের দিকে কি হবে, নিচের দিকে নেমে যাবে এই ভলিউমটা। আচ্ছা, এখানে কিন্তু একটা থিটা কোণ উৎপন্ন করেছি, থিটা। এই থিটা কোণটা ডেফিনেটলি এই থিটা কোণের সমান। সিম্পল জিনিস, এই থিটা কোণের সমান। আচ্ছা, এটা আমি পরে দিচ্ছি, থিটা কোণের সমান হবে। ওকে, তো এখন এখান থেকে যে মেটা সেন্টার, এই মেটা সেন্টার ডিস্টেন্সগুলো আমি একটু লিখে নিই। আচ্ছা, এটা হলো বি, এটা হলো বি প্রাইম। তো যদি আমি দেই যে আমার লাগবে কোনটা, এই থেকে এই ডিস্টেন্সটা, অর্থাৎ জি এম। মেটাসেন্ট্রিক এই জি এমটাকে বলা হয় মেটাসেন্ট্রিক হাইট। মেটাসেন্ট্রিক হাইট। আচ্ছা, মেটাসেন্ট্রিক হাইটের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটছে। মেটাসেন্ট্রিক পয়েন্টটা যদি জি এর নিচে থাকে, তাহলে আমি ডেফিনেটলি এটা বলতে পারি যে জি মেটাসেন্ট্রিক হাইটটা জি এর নিচে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস হলো মেটাসেন্ট্রিক হাইটটা জি এর উপরেও হতে পারে। তো দুইটার কারণে অবশ্যই দুই ধরনের ঘটনা ঘটবে। আচ্ছা, যদি আমি এটাকে এভাবে লিখতে পারি যে এটা সমান সমান লিখতে পারি কি, বি এম মাইনাস বিজি, বিএম মাইনাস বিজি ডেফিনেটলি, কারণ এইটুকু আমার লাগবে। মেটাসেন্ট্রিক হাইটটা যদি উপরে থাকে তাহলে একটা হবে, আর নিচে থাকলে আরেকটা হবে। ওকে, তাহলে তিন ধরনের ঘটনা ঘটবে যদি জিএম এটা জিরোর চেয়ে বড়। কখন? যখন জি এর মানটা মেটাসেন্ট্রিক হাইটটা উপরে হবে, তখন কি জিরোর চেয়ে বড়। ওকে, আরেকটা ঘটনা হতে পারে জিএম এটা জিরোর চেয়ে ছোট, তার মানে হলো সেন্টার অফ গ্রেভিটির চেয়ে নিচে। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো ইকুয়াল টু জিরো, তার মানে হলো যেটা মেটাসেন্ট্রিক পয়েন্ট সেটাই হলো আমার নিউ বয়েন্সি যে সৃষ্টি, বয়েন্সিং ফোর্স হচ্ছে সেখানে যে মিলিত হয়েছে, অর্থাৎ মেটাসেন্ট্রিক হাইটটা জিরো। তো এখানে তিনটার জন্য তিনটা পয়েন্ট হবে। এখানে আমি বলি এটা হলো স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম এটা হলো স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়ামকে আগে বলছি যে স্টেবল ইকুইলিব্রিয়াম হলো যে সে আবার তার নিজের অবস্থায় ফিরে আসতে চাবে। যদি মেটাসেন্ট্রিক হাইটটা যদি জি এর উপরে হয়, তাহলে এই জাহাজটার আমি যে স্ট্রাকচারটা করব, যে ডিজাইনটা করব, সেটা ডুবে যাবে না সহজে, এবং ডুববে না। যদি রোটেট করে দেয় তাহলে তার আগের অবস্থায় ফিরে আসতে যাবে। কারণ স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হলো যে মানে এই জাহাজ কর্তৃক বা এই স্ট্রাকচার কর্তৃক, এই সলিড কর্তৃক যে রোটেটটা, সেই রোটেটটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কেন বললাম? ক্লকওয়াইজ হতে পারে কোনটা, এখানে হলো আমার বাইরে থেকে যে রোটেট করে দেয় সেটা হলো ক্লকওয়াইজ, আর আমি ভিতরে থেকে যে মানে বডি, সলিড বডি যে রোটেট করছে সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুইটার কারণে হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু মেটাসেন্ট্রিক হাইটে যদি জিরোর চেয়ে ছোটো হয়, তার মানে হলো জি এর চেয়ে নিচে হয়, এই অবস্থার ফলে যেটা সৃষ্টি হবে সেটা হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু যদি এমন হয় যে মেটাসেন্ট্রিক হাইটটা যদি সেন্টার অফ গ্রেভিটি পর্যন্তই থাকে, তাহলে সেটা হলো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এটা হলো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এটা হলো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো আমার বেটার কোনটা? আমি আগেই বলছি স্টেবল ইকুইলিব্রিয়াম অবশ্যই বেটার। তার মানে হলো এই স্টেবল ইকুইলিব্রিয়াম মেটাসেন্ট্রিক হাইটটা যদি জিরোর চেয়ে বড় হয়, অর্থাৎ এই বিন্দুটা যদি উপরের দিকে থাকে, এখানে থাকে, তাহলে কেবলমাত্র এই ডিজাইনটাই বেটার। কিন্তু বাকি যে দুইটা ডিজাইন, এটা এবং এটা, এই দুইটা ডিজাইন কখন আমাকে সফল বয়ে আনতে পারে না, কারণ এটা ডুবে যাবে। এটা তো ডুবে যাবে, কারণ দুইটাই, এটা তখন কে হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, তার মানে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। ওকে, এখন খুব ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট,
সে পয়েন্টটার ক্ষেত্রে হলো যে মেটাসেন্ট্রিক পয়েন্টটা, এই পয়েন্টটার যে গুরুত্বটা সেটা সম্পর্কে আলোচনা করব। আর এক্ষেত্রে এই জায়গাতে ছিল আমার সেন্টার অফ বয়েন্সি, সেন্টার অফ গ্রেভিটি, আর এখানে হলো সেন্টার অফ বয়েন্সি। আচ্ছা, এটা যখন আমি রোটেট করে দেবো তখন কি এই অবস্থার সৃষ্টি হলো। এই অবস্থার ক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যে পরিমাণ আমি সলিড বডিকে নিমজ্জিত করব, ঠিক একই পরিমাণ তরল অপসারিত হবে। তাহলে এটা রোটেট করার ফলে যদি এইটুকু তরল যদি অপসারিত হয়, তাহলে অবশ্যই ডেফিনেটলি এইটুকু তরল নিমজ্জিত হবে। আচ্ছা, তাহলে এইটুকু আমার দরকার আছে। তাহলে এখানে নিমজ্জিত হওয়ার কারণে এখানে একটা থিটা কোণ উৎপন্ন করলাম। তাহলে এই কোণটা ধরলাম আমি থিটা। ক্লিয়ার? আর এই পয়েন্টটা হলো মেটাসেন্ট্রিক পয়েন্ট, মেটাসেন্ট্রিক পয়েন্ট। ওকে, আর এই থিটা কোণ উৎপন্ন হলো। এখন আমার যে জিনিসটা লাগবে, পজ করতো ভিডিওর। আচ্ছা, এখন আমি যেটা বের করতে চাবো সেটা মেটাসেন্ট্রিক হাইটটা কত। তার মানে হলো মেটাসেন্ট্রিক হাইট কত এবং কি পরিমাণ মেটাসেন্ট্রিক হলে মেটাসেন্ট্রিক হাইট হলো আমার জন্য পজিটিভ, সেটা বেশি হলে ভালো নাকি কম হলে ভালো সেটা এখন নির্ণয় করব। তো এই ক্ষেত্রে যদি রোটেট করে দিই, তাহলে আমি রোটেট করে দিচ্ছি ক্লকওয়াইজ যদি রোটেট করে দেই, তাহলে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী এটুকু নিচের দিকে নামলো। আচ্ছা, এই থেকে এইটুকু ডিস্টেন্সকে ধরলাম আমি জেড, তার মানে এইটুকু হলো জেড। ওকে, কিন্তু রোটেট করার ফলে এই সেন্টার অফ বয়েন্সি ওল্ডটা হলো এই জায়গাতে, কিন্তু আমার হাইটে লাগবে হলো কি পরিমাণ নিমজ্জিত হয়েছে সেটা। তাহলে রোটেট করার ফলে কিন্তু এইটুকু বেড়ে গেছে, এই থেকে এইটুকু কিন্তু বেড়ে গেছে, এই পয়েন্ট থেকে এইটুকু কিন্তু বেড়ে গেছে। তাহলে আমার এটা পুরোটুকু হাইট লাগবে। তো আমার এটা তো আমি জেড পাইলাম। আচ্ছা, এখানে কি কি নন রাশি জানা আছে? এ থেকে এইটুকু হলো এক্স, এটুকু হলো এক্স বি, ধরলাম এ থেকে এইটুকু হলো এক্স বি। তাহলে আর এটা জানা আছে, আর থিটাটা জানা আছে। তাহলে আমরা জানি ট্যান থিটা সমান কি? লম্ব এখানে কত? এ থেকে এইটুকু, তার মানে এইটুকু আমি ধরে নিলাম, আমি ওয়াই ধরে নিলাম। তাহলে ওয়াই ডিভাইডেড বাই এ থেকে এইটুকু হলো এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন এই জিনিসটা আমার লাগবে কোনটুকু? ওয়াইটুকু লাগবে। তাহলে ওয়াই ইকুয়াল টু লিখতে পারি আমি এক্স ট্যান থিটা লিখতে পারি। ক্লিয়ার? তো এখন আমার লাগবে হলো এ থেকে এইটুকু পুরো হাইটটা লাগবে, এ থেকে এইটুকু পুরো হাইট। তাহলে আমি কি লিখতে পারি যে ফুল হাইটটা হলো ইকুয়ালস টু এ থেকে এইটুকু তো জেড আছে, জেড প্লাস আর এ থেকে এইটুকু হলো ওয়াই ইকুয়ালস টু হলো এক্স ট্যান থিটা। তার মানে হলো জেড প্লাস এক্স ট্যান থিটা, এটুকু আমরা পাইলাম। তো এখন আমি কি করব যে জাস্ট এজ লাইক এ থেকে এইটার ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এটা এটা ভিউটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের কথা চিন্তা করছি। এ থেকে এইটুকু হলো ডিএ, এটারই ভার্সনটা আমি এখানে দেখাচ্ছি, ডেল্টা অফ এরিয়া ডিএ। আর এ থেকে পুরোটুকুর হাইট হলো জেড এক্স ট্যান থিটা। হ্যাঁ, এই দুইটা এখানে যদি আমি লিখি, সেটা হলো যে জেড প্লাস এক্স ট্যান থিটা ইন্টু এক্স ডিএ। এটা কি হবে? এটা এত সমান আমি লিখতে পারি যে ভলিউম অ্যান্ড এক্স বি প্রাইম। দেখো এই জিনিসটা, আচ্ছা, এটা সমান এ থেকে ডিস্টেন্স হলো এক্স, আর এটুকু হলো সম্পূর্ণ হাইট। তাহলে আমার এ থেকে এইটুকু একটা পাইলাম হলো, এ থেকে এইটুকু পুরো পয়েন্টটা পাইলাম, এবং আর এ থেকে এইটুকু ডিস্টেন্স হলো এক্স এবং ডিএ। আচ্ছা, ওইখান থেকে এককটা যদি আমি চিন্তা করে দেখি, ডিএ মানে কি? এরিয়ার একক। আচ্ছা,
এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স, তার মানে এরিয়া ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, এই দুইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ডাবল ইন্টিগ্রেট করি, তারপর এই লাইনটা এখানে বোঝা যাচ্ছে না, এখানে আমি আবার এই লাইনটা আবার লিখছি, সেটা হলো এটা ওই পাশে আগে লিখি, ইন্টিগ্রেশন অফ ভি এক্স বি প্রাইম ইকুয়াল টু কী লেখা যায়, এক্স স্কোয়ার টেন থিটা ইন্টু ডি এ, ওকে, প্লাস এক্স জেড ডি এ, ওকে। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা থেকে আমি আর কি লিখতে পারি, আচ্ছা এটা সমান সমান এক্স স্কোয়ার টেন থিটা ডি এ লিখলাম। আচ্ছা এটা হলো এক্স জেড প্লেন ডি এ, এক্স জেড প্লেন ডি এ, তার মানে আমি লিখতে পারি প্লাস ভি প্রাইম, এখান থেকে যদি আমি এটা থেকে এটা যদি নিই, এটা একটা ভলিউম হয়ে গেল, হ্যাঁ সরি, এ থেকে এটুকু যদি নিই তাহলে ভলিউম হয়ে গেল, আর এটা হলো বি এক্স বি, কারণ এটা হলো প্লেন, এটা হলো এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে আমি চিন্তা করতেছি। তো এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে লেখা যায় যে কি লেখা যায়, ভি এক্স বি প্রাইম মাইনাস এক্স বি ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার টেন থিটা ইন্টু ডি এ, এটুকু লিখতে পারি আমি, ওকে। তো এখানে একটা জিনিস হলো যে এখানে একটা স্কোয়ার আছে, হ্যাঁ এখানে একটা স্কোয়ার আছে, আর এখানে ডিএ আছে, তার মানে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, ক্লিয়ার। এখানে এরিয়া, এর সাথে এরিয়া ডিস্টেন্স স্কোয়ার, তার মানে হলো সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। আর আরেকটা এক্স প্রাইম থেকে এক্স প্রাইম মাইনাস এক্স মানে কি, এই টেন থিটার না, এই থিটাটা না, এই থিটা মানে তো এই থিটা, আর এই থিটা মানে হলো ওয়াই এক্স এটা, ক্লিয়ার, সরি টেন থিটা। তো আমার ওকে, আচ্ছা এখানে আমার লাগবে হলো মেটাসেটিক হাইট অর্থাৎ বিএম, তাহলে এত ইকস টু এ থেকে এইটুকু ডিস্টেন্স আমার জানা আছে, আর এই থিটাটা জানা আছে, তাহলে আমি লিখতে পারি না যে বিএম টেন থিটা, কারণ এইটুকু ডিস্টেন্স জানা আছে, আমার এটা লাগবে, তাহলে কি বিএম টেন থিটা, এই ডিস্টেন্স ইন্টু বিএম টেন থিটা, কারণ হলো টেন থিটার সমান সমান কি, লম্ব ডিভাইডেড বাই এটা, লম্ব বাই এটা। তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই, টেন থিটা ইকুয়াল টু, এর লম্ব কোনটা, এইটুকু ডিস্টেন্স কত, এই যে এক্স বি, আচ্ছা এটা কিন্তু পয়েন্ট নির্দেশ করে, এক্স বি প্রাইম কিন্তু একটা পয়েন্ট নির্দেশ করে, এক্স বি প্রাইম পয়েন্ট নির্দেশ করে, আর এক্স বি এটা কিন্তু পয়েন্ট নির্দেশ করতেছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বিয়োগ করলাম, তার মানে এই ডিস্টেন্স টু এক্স পেলাম, ক্লিয়ার। আচ্ছা যদি এক্স পাই তাহলে আমি লিখতে পারি কি, যে এটা হলো এক্স ডিভাইডেড বাই বিএম, কিন্তু এ থেকে এটুকু ডিস্টেন্স সমান কি, বিএম এক্স ইকুয়াল টু বিএম টেন থিটা। আশা করি বোঝাইতে পারছি। আমার লাগবে হলো এইটুকু ডিস্টেন্স, মেটাসেন্ট্রিক হাইটটা লাগবে, ওকে। তো এটা ওই পাশে জায়গা নাই, তাহলে এই পাশে একটু সরে লিখি, ইকুয়াল টু ভি কাট। আচ্ছা কাট দিয়ে, এটা কিন্তু একটা ভলিউমের কাট দিয়ে মিনিং হলো, আমি যদি ভলিউম লিখি এটা কিন্তু ভেলোসিটিও বোঝায়, আবার ভি কাট দিয়ে যদি লিখি এটা শুধুমাত্র ভলিউম বোঝায়, ওকে। এতে বিএম টেন থিটা ইকুয়াল টু, আমার এটা কি আসতেছে, এখানে হলো যে টেন থিটা ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ, ওকে। একটা জিনিস পরিষ্কার যে টেন থিটা ক্যান্সেল আউট। আরেকটা জিনিস হলো, তাহলে আমি লিখতে পারি কি, যে ভি কাট বিএম ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিএ, এক্স স্কোয়ার ডাবল ইন্টিগ্রেশন করতে হবে আমার, এক্স স্কোয়ার ডিএ সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, ক্লিয়ার জিনিস। তাহলে ভি কাট
বি এম ইকুয়ালস টু সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া মানে মোমেন্ট অফ ইনার্শিয়া। ক্লিয়ার? তাহলে আমি লিখতে পারি যে বি এম ইকুয়াল টু আই বাই ভি, বি এম ইকুয়াল টু আই বাই ভি। একটা পয়েন্ট সেটা হলো এটাকে আমি যদি একটু রোটেট করে দিই তার পরবর্তী অবস্থা, তো এই ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে এটা হলো মেটা সেন্টার পয়েন্ট, এটা হলো মেটা সেন্টার। হ্যাঁ, মেটা সেন্টার ইকুয়ালস টু হলো ডাব্লিউ ইন্টু এক্স। এক্স ডিস্টেন্সটা কি, যে সেন্টার অফ বয়েন্সি থেকে এই যে অবস্থায় যদি সৃষ্টি হয় তাহলে এটাকে ধরলাম জাস্ট এই বিন্দু পর্যন্ত গেছে, এই বিন্দু পর্যন্ত গেছে, সেই ক্ষেত্রে এই সেন্টার অফ গ্রেভিটি থেকে কতটুকু ডিস্টেন্স আছে, তার মানে এই ডিস্টেন্সটা। তাহলে মেটা সেন্টার ইকুয়ালস টু ওয়েট ইন্টু এক্স, তাহলে ওয়েট ইন্টু এক্স। এখানে আমার জানা আছে থিটাটা জানা আছে, থিটা। তাহলে আমি যদি লিখি যে এম ইকুয়ালস টু লেখা যায় ডাব্লিউ ইন্টু, আচ্ছা আমরা জানি যে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব, লম্ব কোনটা এক্স, ডিভাইডেড বাই অতিভুজ হলো জি এম। তার মানে তো এখান থেকে যদি লিখি এক্স, এক্স ইকুয়ালস টু কত লেখা যায়, জি এম সাইন থিটা, জি এম সাইন থিটা। তাহলে আমি এক্সের পরিবর্তে লিখে দিতে পারি ডাব্লিউ ইন্টু জি এম সাইন থিটা, জি এম সাইন থিটা। আরেকটা হলো যে মেটা সেন্টার ইকুয়ালস টু সেন্টার অফ বয়েন্সির ক্ষেত্রে যেটা, সেটা হলো যে মাইনাস আই অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার, টাইমের পরিবর্তনের সাথে সাথে থিটার ডিফারেন্সিয়েশন। তো এটার প্রুফটা আমি জানি না, তো আচ্ছা এম ইকুয়ালস টু এটা। এখন দুইটার ক্ষেত্রে এম ইকুয়ালস টু আমি যদি সমান লিখি, ইকুয়াল লিখি, তাহলে কি লেখা যায় যে এম ইকুয়াল টু ডাব্লিউ জি এম সাইন থিটা ইকুয়াল টু মাইনাস আই ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার। তো উভয় পক্ষ সবটিকে যদি একসাথে নিয়ে আসি তাহলে লেখা যায় ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার, এখানে একটা আই আছে, আই প্লাস ডাব্লিউ জি এম সাইন থিটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এই থিটার মানটা খুব ছোট, থিটার মানটা ছোট হওয়ার কারণে আমি এটাকে থিটায় ধরতে পারি, ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার প্লাস ডাব্লিউ জি এম ইকুয়াল টু 0। তো আই দ্বারাকে যদি ওই পক্ষে ভাগ করে দেয় তাহলে লেখা যায় যে ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ জি এম ইকুয়াল টু এটা প্লাস ডিভাইডেড বাই এখানে থিটা আছে ডিভাইডেড বাই আই ইকুয়াল টু 0। আচ্ছা, এটা সরল সন্ধিত স্পন্দনের যে সমীকরণ আছে এই সমীকরণের কাছে কিন্তু সমীকরণের সাথে সিমিলার দেখাচ্ছে। ওইখানে ছিল ডি স্কোয়ার থিটা, না থিটা পরিবর্তে ছিল ওয়াই ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার, এরকম ছিল, আর এই পাশে একটা কনস্ট্যান্ট ছিল। তো এই জায়গাতে কিন্তু ভেরিয়েবল মানে টাইমের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। এই সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে ওই জায়গা থেকে আমার একটা জিনিস আছে যে পর্যায়কালের একটা ধারণা চলে আসছে এই সমীকরণ থেকে। আর এই ইকুয়েশনটাকে বলা হয় কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো এখানের থেকে আমি লিখতে পারি যে সরল সন্ধিত স্পন্দনের সূত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলে টি ইকুয়াল টু 2i পাই কনস্ট্যান্ট রুট ওভার আই ডিভাইডেড বাই ডাব্লিউ জি এম। তার মানে হলো এই জি এম এর মানটা যদি ছোট হয় তাহলে টি এর মানটা অনেক বড় হবে। হ্যাঁ, আর জি এর মানটা জি এম মানের মেটাসেন্ট্রিক হাইট, জি এম এর মানটা যদি বড় হয় তাহলে টি এর মানটা ছোট হবে, কারণ হলো ইনভার্সলি আবার রুট ওভার আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে জি এম এই মানটা যদি ছোট হয়
তাহলে এই টি এর মানটা বড় হবে। টি মানে হলো পর্যায়কাল, ওকে। আর এই জিএমটা যদি বড় হয় তাহলে টি এর মানটা ছোট হবে। আচ্ছা, এটা মিনিংটা কি? মিনিংটা হলো যে মেটাসেন্ট্রিক হাইটটা যদি আমার ছোট হয়, তার মানে কোনটা? এটা। তাহলে টাইমটা, পর্যায়কালটা লং টাইম নেবে। তার মানে একটা জাহাজ সে যদি রোটেট করতে থাকে, অনেক সময় রোটেট করতে লাগবে। তার মানে আমার যদি উল্টে যাওয়ার যদি পরিক্রমা সৃষ্টি হয়, তাহলে সেটা টাইম লাগবে অনেক। যা এই অবস্থায় সে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে। বাট বিষয়টা যদি জিএম মেটাসেন্ট্রিক হাইটটা যদি অনেক বড় হয়, তাহলে টি এর মানটা ছোট হবে। তার মানে অল্প সময়ের ভিতরে জিনিসটা ডুবে যাবে, অতি অল্প সময়ের ভিতরে ডুবে যাবে। তার মানে মেটাসেন্ট্রিক হাইটটা বড় হওয়াটা ভালো না। তার মানে এখানে আমাকে মেটাসেন্ট্রিক হাইটটা ছোটো হতে হবে, ছোটো হওয়াটাই বেটার। থ্যাংক ইউ। এ পর্যন্ত ছিল আজকের বইঞ্চি পার্টটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমার জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ।